আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, এই অধ্যায়ের এটি তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে থাকবে 213 থেকে 215 পৃষ্ঠার আলোচনা ও বেশ কয়েকটি কাজ রয়েছে তার সমাধান। তো শুরু করছি 213 পৃষ্ঠা থেকে, যেখানে প্রথমেই আমরা একটা একক কাজ দেখতে পাচ্ছি। নিজের ভাষায় তোমার সহপাঠীকে ব্যাখ্যা করো, আয়তলেখ কি? আমরা কোন ধরনের উপাত্তর জন্য আয়তলেখ ব্যবহার করি? তো আয়তলেখ কি, আয়তলেখ সম্পর্কে আমরা সপ্তম শ্রেণীতে ধারণা লাভ করেছি। তো এখানেও আমরা বিস্তারিত জানব। তো প্রথমে আগে আমরা এই একক কাজের সমাধান করে নেই। আয়তলেখ গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের মাধ্যমে উপস্থাপন করলে যে লেখ পাওয়া যায় তাকে আয়তলেখ বলে। আমরা বিন্যস্ত উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি। এটি কিন্তু এই একক কাজের সমাধান হয়ে গেল। নিজের ভাষায় লিখতে বলেছে, তো এর জন্য শিক্ষার্থীরা অবশ্যই তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে, কিন্তু মূল কথাটা যেন এরকমই থাকে যে গণসংখ্যাকে আয়তক্ষেত্রের দ্বারা প্রকাশ করার জন্য যে লেখ ব্যবহার করা হয় তাকেই হচ্ছে আয়তলেখ বলে। একটা শ্রেণীর সবার ভাষা এক হতে পারে না, তাই এই সংজ্ঞাটা অবশ্যই নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করবে। তারপর একটি দলগত কাজ রয়েছে। প্রত্যেক দল নিজেদের শ্রেণী বিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করো। আমরা ইতিমধ্যে দলগত কাজ করেছিলাম, যেখানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন দলে শিক্ষার্থীরা ভাগ হয়েছিল এবং তাদের এক একজনের এক এক কাজ ছিল। সেই কাজ থেকেই এখানে আমরা আয়তলেখ অঙ্কন করব। তো আমি এখানে মূলত দলগত কাজের সমাধানটি যে উপাত্তগুলো দ্বারা দেখিয়ে দেব তা ইতিমধ্যে কিন্তু আমরা দেখে নিয়েছি। তো এখানে আমরা ইতিমধ্যে গণসংখ্যা নিবেশন সারণী পূর্বের টিউটোরিয়ালে কিভাবে করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখন আমি সেই গণসংখ্যা নিবেশন সারণীটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা গণসংখ্যা নিবেশন সারণী নিলাম। আয়তলেখ অঙ্কনের জন্য যেটি করতে হবে, শ্রেণীব্যাপ্তি যদি বিচ্ছিন্ন থাকে সেক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করে নিতে হবে। এখানে আমাদের যে শ্রেণীব্যাপ্তিটি ছিল, আমরা পূর্বে গণসংখ্যা নিবেশন সারণীতে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিয়েছিলাম। বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কি সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এখন এই শ্রেণীব্যাপ্তিকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে রূপান্তর করে নিচ্ছে। এটি খুবই সোজা। তিনভাবে এটি করা যায়। প্রথমত, যে প্রথম যে শ্রেণীর যে নিম্নমান থাকে সেখানে 1 বিয়োগ করে, অথবা উচ্চমানের সাথে 1 যোগ করে, অথবা নিম্নমানের থেকে 0.5 বিয়োগ করে এবং উচ্চমানের সাথে 0.5 যোগ করে। আমরা মূলত এইভাবেই করব। এখানে 50 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাই 49.5, আর এই 54 সাথে আমরা সেই 0.5 যোগ করব, তে হয়ে যাবে 54.5। একইভাবে এটা হচ্ছে অবিচ্ছিন্ন করার নিয়ম। এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের নিয়ম। আর 1 যোগ করে অথবা 1 বিয়োগ করে এটার গ্রহণযোগ্যতা কম। তো এই নিয়মেই মূলত আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করব। কিভাবে করব? শ্রেণীব্যাপ্তির যে নিম্নমান থাকবে সেই মান থেকে 0.5 বিয়োগ করব এবং ওই শ্রেণীর উচ্চমানের সাথে 0.5 যোগ করব। এটা আমরা বোঝার চেষ্টা করি। 55 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে আমরা পাবো 54.5, আর 59-এর সাথে যোগ করলে আমরা পাবো 59.5। এইভাবে আমরা বাকিগুলো অবিচ্ছিন্ন শ্রেণীতে রূপান্তর করে নেব। এখন এই গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমরা আয়তলেখ অঙ্কন করব। তো এখানে আমি একটি গ্রাফ নিয়ে নিলাম। শিক্ষার্থীরা অবশ্যই গ্রাফ কিনে নেবে অথবা খাতায় অঙ্কন করে নেবে। তো এখানে গ্রাফের প্রথমে আমরা মূলবিন্দু নির্ধারণ করে নেব। এখানে আমি এটি নিলাম x অক্ষ, আর এদিকে নিলাম y অক্ষ। x এবং y পরস্পর যে বিন্দুতে মিলিত হলো এটাই হচ্ছে মূলবিন্দু, যেটি ও দ্বারা চিহ্নিত করে নিলাম। এখন ছক কাগজের x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর, x অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যাপ্তি নেব এবং y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নেব। তো এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা খুব বেশি নেই, সেক্ষেত্রে আমরা 5 করে নিচ্ছি। 5, 10, 15 পর্যন্ত নিলেই হবে। তারপরে এখানে আমরা গণসংখ্যা লিখে দিলাম, আর এদিকে আমরা নেব হচ্ছে শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যবধান আমরা কোনটা নেব? অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানটা নিয়ে নেব। তো 49.5, 54.5 এইভাবে সবগুলো শ্রেণী লিখে নিলাম। এখানে আমাদের শ্রেণী ছিল হচ্ছে 84.5 পর্যন্ত। এখানে একটি বিষয়, এটি হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু মানে হচ্ছে 0।
শূন্য থেকে সরাসরি 49.5 যেতে পারে না। এর পূর্বে অবশ্যই আরও শ্রেণী রয়েছে। সেই শ্রেণীগুলো বোঝানোর জন্য এখানে আমরা কাটা চিহ্ন ব্যবহার করব। এভাবে দুটি দাগ দিয়ে কাটা চিহ্ন ব্যবহার করব। কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় পুনরায় আবার একটু দেখে নেবে। তারপর আমরা যেটা করব, গণসংখ্যা দেখে দেখে এখানে বিন্দু স্থাপন করে অর্থাৎ আয়তলেখ অঙ্কন করব। আমাদের যে প্রথম শ্রেণী ব্যাপ্তি ছিল 49.5 থেকে 54.5, এই শ্রেণীতে গণসংখ্যা ছিল হচ্ছে 3। তো আমরা 3 একক অর্থাৎ এখানে প্রতি ঘরকে, এখানে এটা যদি শূন্য হয়, 0 1 2 3 4 5 অর্থাৎ এই শূন্য থেকে এই লাল দাগ পর্যন্ত 5, তারপরে এই লাল দাগ পর্যন্ত 10, অর্থাৎ এই যে ছোট ছোট যে বর্গগুলো আছে, ছোট ছোট যে ঘরগুলো আছে, এই প্রত্যেকটির মান হচ্ছে 1 একক করে। তো এখানে 3-এর জন্য আমরা 3 ঘর গিয়ে এইভাবে একটি আয়তলেখ অঙ্কন করে নিলাম এবং এটি রঙিন করে নিলাম। রঙিন না করলেও চলবে, শুধু একটু চিহ্নিত করলেও হয়ে যাবে। তারপর 54.5 থেকে 59.5, এখানে গণসংখ্যা ছিল হচ্ছে 6 পর্যন্ত। তো এখানে আমরা 6 পর্যন্ত একটি আয়তলেখ অঙ্কন করলাম। এই একইভাবে বাকিগুলোতেও আমরা আয়তলেখ অঙ্কন করে নিচ্ছি। এগুলো হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রগুলো মিলেই এখানে একটি আয়তলেখ অঙ্কিত হচ্ছে। এটি আমাদের সর্বশেষ শ্রেণীব্যাপ্তি ছিল, যার গণসংখ্যা হচ্ছে 4। আশা করি বোঝার কথা। বুঝতে যদি কারো সমস্যা হয়, এখানে আমি বলে রাখছি যে গ্রাফ পেপারে যখন শিক্ষার্থীরা করবে সেক্ষেত্রে যে এই রঙিন করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয়। এখানে রঙিন করলে একটু সুন্দর দেখা যায়, আর পেন্সিলের যে রং সেটি দ্বারাই রঙিন করা যাবে। এটা এখন অঙ্কনের বিবরণ আমরা দেখব যে কিভাবে অঙ্কনের বিবরণটা লেখা যায়। এখানে আমি সবচেয়ে সহজ করে অঙ্কনের বিবরণটা দিয়েছি, চাইলে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্নভাবেও লিখতে পারো। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে 1 একক ধরে শ্রেণীব্যাপ্তি। আমরা দেখেছি যে শ্রেণীব্যাপ্তি ছিল হচ্ছে 5, আর এখানে ক্ষুদ্রতম বর্গও থাকে হচ্ছে 5টা করে। তার মানে এক ঘরকে 1 এককই ধরা হয়েছে। অয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীর আয়তলেখ অঙ্কন করা হচ্ছে। এখানে কিন্তু আরও বিস্তারিতভাবে লেখা যাবে, কিন্তু আমি সেই বিস্তারিত দেইনি। মূল বিন্দু ও থেকে 49.5 পূর্বের শ্রেণীগুলো নির্দেশ করার জন্য কাটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটুকু লিখলেই কিন্তু একদম ফুল মার্ক পাওয়া যাবে। তারপর আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন আমরা শিখব যে কিভাবে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। তো এখানে আমরা এই ছকটা একটু দেখে নিই। এটা কিন্তু বইতেই করে দেওয়া আছে। এখানে আমরা শ্রেণী দেখতে পাচ্ছি, আর বহুভুজ অঙ্কনের জন্য যেটি লাগবে সেটি হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু কিভাবে করতে হয়? শ্রেণীর নিম্নমান এবং উচ্চমান যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। 8 এবং 10 যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 18। এই 18কে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 9। একইভাবে 10 এবং 12 যোগ করলে হয় হচ্ছে 22। 22কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে পাই 11। আশা করি শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা হয়েছে বুঝতে পারার কথা। এখন আমরা এই আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনটা দেখে নিচ্ছি। এখানে বইতেই এটি করে দেওয়া আছে। আমি যেহেতু একটি করে দেব সেক্ষেত্রে এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। এখানে শিক্ষার্থীরা একটু পড়ে নিলেই এটি খুব সহজেই বুঝতে পারবে। এখানে এটি বইতেই দেওয়া আছে। আমি যেহেতু গণসংখ্যা বহুভুজ করে দেব এজন্য এটি নিয়ে আর আলোচনা করছি না। আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য যেটি করতে হবে, এই আয়তক্ষেত্রের মধ্যবিন্দুগুলো শুধু যোগ করে দিতে হবে, সোজা কথা। আর প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণী থেকেই কিন্তু এটি যোগ করতে হবে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা একটু পরেই করব। এখানে মূল শ্রেণী শুরু হয়েছিল 8 থেকে 10, এখান থেকে 8 থেকে 10 এটা হচ্ছে শ্রেণী, কিন্তু 6 থেকে 8 কিন্তু দেওয়া ছিল না। কিন্তু আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য অবশ্যই যে শ্রেণী থাকবে তার পূর্বের শ্রেণীটিও নিয়ে নিতে হবে, এবং সর্বশেষ যে শ্রেণীটি থাকবে তার পরের শ্রেণীও নিতে হবে। এখানে শেষ শ্রেণী ছিল হচ্ছে 18 থেকে 20, কিন্তু গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আরও একটি অতিরিক্ত শ্রেণী নিতে হবে, সেটি হচ্ছে সর্বশেষ যে শ্রেণী থাকবে তার পরের শ্রেণী। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পূর্বে একটি অতিরিক্ত শ্রেণী নিতে হবে এবং পরে একটি অতিরিক্ত শ্রেণী নিতে হবে। তারপর এখানে ব্যাখ্যাটা দেখে নেই। কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে সরল রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ। অর্থাৎ গণসংখ্যা বহুভুজের এখানে কিন্তু আমরা সংজ্ঞাটা দেখে নিলাম। তারপর 214 পৃষ্ঠাতে চলে যাচ্ছি।
এখানে একক কাজ রয়েছে। প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ নিজ খাতায় করবে। আর খ নংয়ে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, মাথা খাটিয়ে প্রমাণ করো যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান আয়তলেখার ক্ষেত্রফল। তো এখন আমরা এই একক কাজের সমাধানটা দেখে নিচ্ছি। একক কাজের সমাধান ক, প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো এটা শুরু করছি। গণসংখ্যা নিবেশন সারণী ইতিমধ্যে কিন্তু এগুলো আমরা পূর্বেই তৈরি করে নিয়েছিলাম। প্রথমে শ্রেণী ব্যাপ্তি, তারপরে বহুভুজ অঙ্কনের জন্য যেটি লাগবে শ্রেণীর মধ্যমান, আর এদিকে হচ্ছে গণসংখ্যা। তো এখানে শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হবে আমি বলে দিচ্ছি। এই নিম্নমান এবং উচ্চমান যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 49.5 এবং 54.5 যোগ করে 2 দ্বারা ভাগ দেব। তো সেক্ষেত্রে আমরা পাই 52। একইভাবে এই দুটি যোগ করে এখানে আসে হচ্ছে 57। আরও একটি বিষয় বলে রাখি, একটি বের করে পরবর্তীতে শ্রেণীব্যাপ্তি যোগ করে গেলেই কিন্তু পরবর্তী ঘরগুলো পূরণ হয়ে যাবে। যেমন প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে 52 আর এখানে শ্রেণীব্যাপ্তি আছে 5। এটা কিন্তু এখানে যে শ্রেণীব্যাপ্তিটা আছে এটা কিন্তু অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা আমি নিয়েছি। চাইলে আমরা বিচ্ছিন্ন শ্রেণী দিয়েও করতে পারবো, একই ফলাফল আসবে। তো এখানে 5 করে যোগ করে যাই, এই 5 করে যোগ করে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নিলাম। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার গণসংখ্যা বহুভুজ তৈরি করার জন্য অবশ্যই শ্রেণীর মধ্যমান লাগবে, এটি মনে রাখতে হবে। তো এখন আমরা গ্রাফে এটি করে নিচ্ছি। তো এখানে আমরা কিন্তু পূর্বেই গণসংখ্যা নিবেশন সারণী থেকে আয়তলেখ অঙ্কন করেছিলাম। এখন যে কাজটি করব, এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে পূর্বে আমরা যে আয়তলেখ অঙ্কন করেছিলাম সেখানে শ্রেণী শুরু হয়েছিল 49.5 থেকে আর শেষ হয়েছিল 84.5-এ। তো এখানে আমরা বহুভুজ অঙ্কনের জন্য 49.5-এর পূর্বের যে একটি শ্রেণী সেটা নিয়ে নিয়েছি, আর এখানে শেষের একটি শ্রেণীর অতিরিক্ত হিসেবে আরও একটি শ্রেণী নিয়ে নেওয়া হয়েছে। বহুভুজ আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করার জন্য অবশ্যই এটি নিয়ে নিতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 44.5, 49.5 এই পর্যন্ত মোট ঘর আছে হচ্ছে 5টা। এই 5টা ঘরকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আসে 2.5, অর্থাৎ 2.5, 2.5 এইভাবে প্রতিটি আয়ত ক্ষেত্রতে আমরা বিন্দু বসাবো। তো এখানে প্রথম বিন্দু এখানে বসে, তারপরে এখানে শুরুর বিন্দু, এখানে কিন্তু আসলে শ্রেণী ছিল না, কিন্তু আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কনের জন্য এরকম একটা বিন্দু দিতে হবে, কারণ এখান থেকেই মূলত বহুভুজ শুরু হবে। তারপর এই যে প্রথম যে শ্রেণীটি ছিল 49 থেকে 54, এটার মধ্যবিন্দু আমরা এখানে দেই। এইভাবে বাকি আয়তক্ষেত্রগুলোতেও আমরা মধ্যবিন্দু দিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এই মধ্যবিন্দুগুলো আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যোগ করে দেব। তো যোগ করার ফলে এখানে আমরা কিন্তু একটি গণসংখ্যা বহুভুজ দেখতে পাচ্ছি। এটি কিন্তু ক নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখানে কিন্তু আয়তলেখ কিভাবে অঙ্কন করা হয়েছে সেটি কিন্তু দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? কারণ ইতিমধ্যে কিন্তু আমরা আয়তলেখ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য যেটি করতে হবে, মধ্যবিন্দুগুলো যোগ করে দিতে হবে এবং শুরুতে এবং শেষে অতিরিক্ত হিসেবে আরও একটি শ্রেণী নিতে হবে। তারপর খ নং, এখানে অঙ্কনের বিবরণটা একটু দেখে নিতে হবে। আয়ত সমূহের ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করি, অর্থাৎ এটা একটু নিজেরা পড়ে নিলেই কিন্তু অনায়াসেই বুঝতে পারবে। তারপর একক কাজের সমাধান খ, এটি একটি জটিল প্রশ্ন, আমরা একটু দেখে নেই। এখানে ছিল যে প্রমাণ করো যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তলেখর ক্ষেত্রফল পরস্পর সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব আমরা একটু দেখে নেই। ব্যাখ্যার সাহায্যে আমরা প্রমাণ করব। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। কেন সমান? এখানে সেটি বলা হয়েছে, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শুরুর দিকে এবং শেষের দিকে একটি করে অতিরিক্ত হিসেবে 2টি শ্রেণীর মধ্যমান সহ আয়তলেখের মধ্যবিন্দুগুলো যোগ করা হয়েছে। ফলে আয়তক্ষেত্রগুলোর যে অংশগুলো বাদ পড়েছিল ঠিক একই অংশগুলো আবার অন্তর্ভুক্ত হয়েছে। তাই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। এটি অনেকেই হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি এখন আয়তলেখর সাহায্যে যে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করেছিলাম সেটির সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি যেখানে কেন সমান হবে। আমরা এটি বহুভুজ অঙ্কন করেছিলাম। তো এখানে আমরা একটু খেয়াল করি, এই যে প্রথম যে আয়তক্ষেত্রটা, এই
ঘনসংখ্যা বহুভুজ অঙ্কনের ফলে এই আয়তক্ষেত্রের এই যে উপরের যে হলুদ অংশটা, এটা কিন্তু বাদ পড়েছে। বোঝার কথা যে আমরা যে বহুভুজ অঙ্কন করলাম, ফলে এই হলুদ অংশটা বাদ পড়েছে, কিন্তু অতিরিক্ত হিসেবে কিন্তু এই যে এখানে এই অংশটা অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ এই বাদ পড়া অংশটাই কিন্তু এইটা। আশা করি বোঝার কথা। তারপর এই যে এটাতে যাই, এখানে এই অংশটা বাদ পড়েছে, কিন্তু অতিরিক্ত হিসেবে এই অংশটা যোগ হয়েছে। আবার এই যে উপরের এই বেগুনি কালারের যে অংশটা, এই উপরের অংশটা বাদ পড়েছে, কিন্তু নিচে অতিরিক্ত হিসেবে এটি যোগ হয়েছে। এই ফলে একটা অংশে বাদ পড়েছে এবং পরবর্তীতে সেই অংশটা আবার যোগ হয়েছে। এই জন্যেই কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তলেখের ক্ষেত্রফল এবং গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন। আমরা এখন শিখব কিভাবে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। শ্রেণীবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন আয়তলেখ ছাড়াও সম্ভব। তাহলে চলো, এটি বইয়েতেই করে দেওয়া আছে, এটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি একক কাজে যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান করে দিচ্ছি। 215 পৃষ্ঠাতে চলে যাচ্ছে। প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ নিজ খাতায় করবে। তো এখানে একক কাজের সমাধানের শুরুতেই আমরা পূর্বে যে গণসংখ্যা নিবেশন সারণী করেছিলাম সেই সারণীটির সাহায্য নেব, এবং ইতিমধ্যে কিন্তু আমরা শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এখানে আমি অবিচ্ছিন্ন শ্রেণীটার পরিবর্তে বিচ্ছিন্ন শ্রেণী নিচ্ছি। চাইলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীও নিতে পারবো, যেহেতু আমরা শুরুতে বিচ্ছিন্ন শ্রেণী করেছিলাম, এজন্য এখানে আমরা সেই সারণীটাই নিয়ে নিচ্ছি। তো 50 এবং 54 যোগ করে 2 দ্বারা যদি আমরা ভাগ দিই, পাই হচ্ছে 52। 55 আর 59 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 57। এইভাবে বাকি ঘরগুলো পূরণ করে নিলাম। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণীর মধ্যমান লাগবে, এটি এখানে মূল কথা। এখন আমরা একটি গ্রাফ নিচ্ছি। গ্রাফে নিচের দিকে শ্রেণী ব্যবধান, আর এই দিকে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান, ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ইতিমধ্যে লিখে নিয়েছি। আর মূল বিন্দুর থেকে প্রথম যে শ্রেণী, তার মধ্যবর্তী যতগুলো শ্রেণী রয়েছে সেগুলো বোঝানোর জন্য এখানে কাটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমাদের এখানে 49.5, 54.5 এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীটাই নেওয়া হয়েছে। চাইলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মধ্যবিন্দুগুলো শুধুমাত্র নিতে পারি, অথবা বিচ্ছিন্ন শ্রেণীও নিতে পারি। যে কোনো একভাবে করলেও হবে। আমরা চাইলে এখানে 52, 57 এভাবেও কিন্তু করতে পারবো। তো এখানে আমি পূর্বে যেভাবে বইয়েতে করে দেওয়া আছে, মূলত আমি সেই নিয়মটা এখানে দেখিয়ে দিচ্ছি। 44.5 থেকে 49.5 এটার মধ্যবিন্দু, তারপর 49.5 থেকে 54.5, অর্থাৎ প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুগুলো আমরা বসিয়ে নিচ্ছি, যেটি ডট দ্বারা চিহ্নিত করা হলো। তার পরবর্তীতে যে কাজটি করতে হবে, এই বিন্দুগুলো ধারাবাহিকভাবে যোগ করে দিতে হবে। যোগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলছি, এই যে নিচে শ্রেণী ব্যবধান, এখানে আমরা সরাসরি মধ্যমান নিয়েও কিন্তু করতে পারবো, আবার বিচ্ছিন্ন শ্রেণীও নিতে পারবো, চাইলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীও নিতে পারি। তো এখানে আমি কিন্তু সবই বলে দিলাম, 3টা পদ্ধতির যে কোনো একটি করলেই হয়ে যাবে। তারপর এটির ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। এই ব্যাখ্যাটা খুবই সোজা, চাইলে যে কেউই অনায়াসেই বুঝে নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এর তৃতীয় পার্ট এই পর্যন্তই থাকবে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।